করোনার সময় যে কঠিন অবস্থা আমরা মোকাবেলা করেছি, সেই থেকে আস্তে 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 এরপরে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার, ওনাদের আমলেও মানে প্রতি সমস্যাটাই ছিল ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ীদের এবং সাথে বড় ব্যবসায়ীদের এবার হয়েছে। বড় ব্যবসায়ীদের কথাও কিন্তু যদি আপনি খেয়াল করেন, ওরাও ভালো নাই। মানে আমাদের দেশে বিজনেস বলতে যা বোঝায় ওরাও ভালো নাই। আমি একটা গ্রুপকে জানি, ওনারা ইকোনমিক্যাল জোন করেছেন, ওখানে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করেছেন। ওনারা 3টি ইন্ডাস্ট্রি করেছেন, একটি হচ্ছে আপনার পেপার মিল, একটা সুগার মিল, একটা সল্ট মিল, এবং 3টা মিলে ওনাদের প্রায় ধরেন সব মিলে 7 থেকে 8 হাজার কোটি টাকা ওদের ইনভেস্টমেন্ট। আমাদের বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয়ের কথা ছিল, ওই জায়গায় তারা বিদ্যুৎ দিবে, গ্যাস দিবে এবং অন্য অন্য ইনফ্রাস্ট্রাকচার তারা সাথে সাথে দিয়ে দিবে। আজকে 4 বছর পেট্রো বাংলা থেকে জামানতের টাকা নিয়ে রাখছে শত কোটি টাকা, বলছিল তাদেরকে ইয়ে দিবে কি দিবে না, গ্যাস দিবে কি দিবে না, হ্যাঁ তারা লাইট পাবে, পানি পাবে কি পাবে না, কিচ্ছু বলছে না। গ্যাস তো নাই, জিজ্ঞেস করলো না গ্যাস নাই, তাহলে গ্যাসের টাকা আপনি জমা নিচ্ছেন কেন? হাজার হাজার কোটি টাকা আপনি এই যে ইনভেস্টমেন্ট, এগুলো টাকা তো ব্যাংকের টাকা, এগুলো তো সুদের টাকা, আপনাকে বুঝতে হবে। কিন্তু এই যে এইভাবে একটি দেশ কিন্তু রুইন হয়ে যায়। এবং আপনি দেখেন বাংলাদেশে এই যে এখন কিন্তু বোঝা যাচ্ছে না। আমি আপনাকে আজকে এখানে বলে যাচ্ছি আপনাকে, আগামী 6 মাস 7 মাসের মধ্যে দেখবেন আমাদের বড় 2-3টা গ্রুপ পড়ে গেছে। এবং বড় 2-3টা গ্রুপ যদি পড়ে যায়, আজকে যদি জাপানের ইকোনমির কথা খেয়াল করেন, আজকে যদি টাটা পড়ে যায় অথবা মিৎসুবিশি পড়ে যায়, তাহলে টোটাল জাপানের মানে পড়ে যাওয়ার সম্ভাবনা হবে। ইকোনমি কিন্তু সব মিলে কিন্তু অনেকের হাতে থাকে না, কিছু গ্রুপের হাতে কিন্তু ইকোনমিটা আসলে মূলত মানে চালিকা শক্তি হিসেবে পরিচালিত হয়। এখন এরকম একটি অবস্থায় আপনি ক্ষুদ্র ব্যবসায়ীদের দিবেন কোত্থেকে? ওনাদের ঋণ নিলে তো ঋণ যে সুদের হার, সুদ দেওয়ার কোনো সুযোগই তাদের থাকে না। আমাদের কথা সেই জায়গাটা, আমাদের কথা হচ্ছে শুধুমাত্র রাষ্ট্রীয়ভাবে আমাদেরকে ওনাদের কমিটমেন্টটা ঠিক রাখো। ওনাদের কমিটমেন্ট ঠিক রাখলে কিন্তু আমাদের কোনো কষ্ট নাই। কিন্তু রাষ্ট্রীয়ভাবে যে কমিটমেন্টগুলো ফেল করে, এবং এই ফেলের জন্য কিন্তু দিন শেষে দোষ হচ্ছে ব্যবসায়ী। দাম বাড়ছে কেন? জিনিসের দাম বাড়ছে কেন? আচ্ছা বলেন তো আপা, এই আমরা গত কয়েকদিন আগে টমেটো আমরা 20 টাকা 25 টাকা করে কিনে খাইছি, আপনি কি বলে লাউ কিনে খাইছি 20 টাকা 25 টাকা 30 টাকায়। কথাগুলো খেয়াল করেন, এই টমেটো, এই লাউ, এই সিম, এইগুলো এই পেঁয়াজ খাইছি, এখন বাজারে গিয়ে দেখবেন পেঁয়াজ বিক্রি হচ্ছে 25 টাকা 30 টাকা। 25 টাকা 30 টাকা তো উৎপাদন খরচ আসে না, তো বিক্রি হচ্ছে কেন? আমি কি এটা খেয়ে খুব আনন্দ থাকবে? আমি কিন্তু আনন্দ থাকবো না। যদি একজন মানে জ্ঞান সম্পন্ন মানুষ হন, জ্ঞান সম্পন্ন সরকার হয়, তাহলে মনে করতে হবে যে না, এটা আমার মানে ফিজিবল না, আমাকে পেঁয়াজের দামটা মিনিমাম 40 থেকে 50 টাকার মধ্যে রাখতে হবে। তার জন্য ইনফ্রাস্ট্রাকচারটা কি আপনার কোনো সাইলো নাই, আপনার কোনো কি বলে কোল্ড স্টোরেজ নাই, আপনি কি করেন? আপনি চালের বাজারটা দেখবেন মোটামুটি স্থিতিশীল থাকে। এই 2-1 টাকা বাড়ে, 2-1 টাকা বাড়ে অথবা 5 টাকা বাড়ে, সরকার কিন্তু তাৎক্ষণিকভাবে এটাকে নিয়ন্ত্রণ করতে পারে। কেন পারে? সরকার যারা চাল উৎপাদন করে তাদের কাছেই সরকার কিনে তাদের কাছে চাল রাখে। যখন চালের বাজারে সংকট হয়, তখন সরকার সেই চালটা বাজারে ছেড়ে দেয়, তখন দামটা কমে যায়। আপনার তো সেটা নাই কৃষিতে। যদি কৃষিতে সেটা থাকতো, তাহলে তো আজকে আপনার এই 100 টাকা করে আপনার এই টমেটো কিনে খেতে হয় না মানুষের, আপনার অন্য পেঁয়াজ খেতে হয় না, 300 টাকা করে পেঁয়াজ কিনে খেতে হয় না। এইগুলো আমরা কিছুই দেখভাল করছি না।